বন্ধুরা, তোমরা এর আগে 3টে ভিডিও পেয়ে গেছিলে কন্ট্রাক্ট নিয়ে। আজকে আমার 4 নম্বর ভিডিওটা হচ্ছে। আমরা একটু ভিডিওটা ছাড়তে দেরি হয়ে গেছে, বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম, তো চিন্তা নেই, আমি আজকে শুরু করছি। দেখো, এর আগে যে কন্ট্রাক্ট কাকে বলা হয়, এই আজকে আমরা এই মানে যে সমস্ত বন্ধুরা এর আগে ভিডিওগুলো দেখে নেবে, তাহলে কিন্তু তোমরা কন্ট্রাক্টটা বুঝতে পারবে। দেখো, আজকে আমরা চুক্তি আইনের পরবর্তী ধাপ নিয়ে আলোচনা করছি। দেখো, কন্ট্রাক্ট করতে গেলে চুক্তি বিষয়বস্তু বৈধতা থাকা দরকার। বৈধতা মানে কি? মানে আমরা যেটা নিয়ে কন্ট্রাক্ট করবো, সে কন্ট্রাক্টটার যে বিষয়বস্তু সেটা কিন্তু আইনগত সঙ্গত হওয়া দরকার। ঠিক আছে? অবৈধ, নীতি বহির্গত বা জনস্বার্থ বিরোধী কোনো চুক্তি কিন্তু করা যাবে না। যেমন দেখো, একটা উদাহরণ দেওয়া আছে। 1 লক্ষ টাকার বিনিময়ে আকাশ থেকে খকে চাঁদ এনে দেবার এই মর্মে একটি চুক্তি করলো। এটি চুক্তি বলে গণ্য হবে না, কারণ চাঁদ নিয়ে আসা সম্ভব না। তার মানে কন্ট্রাক্ট করতে গেলে আমরা এমনটা বিষয়বস্তুকে ধরবো যেটা কিনা বাস্তবসম্মত। আকাশ থেকে চাঁদ আনা কোনো সম্ভব হবে না, তাই এটা কিন্তু কন্ট্রাক্ট হবে না। আরটা দেখো, 7 নম্বরে বলা হচ্ছে সম্মতি বাতিল ঘোষিত না হওয়া। তার মানে বলছে চুক্তি সম্পাদনের ক্ষেত্রে দেখা যায় যে সম্মতি যেন দেশের আইন অনুযায়ী বাতিল বলে ঘোষিত না হয়। মানে আমরা এমন একটা কন্ট্রাক্ট নিলাম যে কন্ট্রাক্টের বিষয়বস্তু হবে সেটা সে দেশের আইন অনুযায়ী যেন মানা হয়। ঠিক আছে? 5 ধরনের চুক্তিকে আমাদের ভারতীয় চুক্তি আইনে কিন্তু এটাকে বাতিল বলা হচ্ছে। দেখো, বলা হচ্ছে বিবাহ প্রতিবন্ধক সম্মতি, বাণিজ্য প্রতিবন্ধক সম্মতি, মামলার প্রতিবন্ধক সৃষ্টিকারী সম্মতি, অনিশ্চিত সম্মতি আর বাজি ধরা সম্মতি। তাহলে এই 5খানা কিন্তু ভারতীয় চুক্তি আইনের চোখে কিন্তু এর নিয়ে কোনো কন্ট্রাক্ট হবে না। তাহলে এই 5টা চুক্তি কিন্তু কোনো কন্ট্রাক্টের মধ্যে পড়ে না। এবার আমাদের আসছে অনিশ্চয়তা। নিশ্চয়তা, সার্টেনিটি। মানে চুক্তির অর্থ সুস্পষ্ট হওয়া। সম্মতি মানেই কিন্তু কোনো একটা অনিশ্চয়তা থাকবে না। অনিশ্চয়তা মানে হতেও পারে, না হতে পারে, এরকম কিন্তু কোনো কন্ট্রাক্ট হয় না। এবং খেয়াল রাখতে হবে যে এটা চুক্তির ক্ষেত্রে যেন ওটা যেন অনিশ্চিত এবং অস্পষ্ট হলে কিন্তু আমরা চুক্তির সম্মতি কিছু বুঝতে পারবো না, সেক্ষেত্রে এটা চুক্তি হবে না। সম্মতি হবে তোমার সুস্পষ্ট হবে, সঠিক হবে, 100% কারেক্ট হবে, তবে ওটাকে আমরা নিশ্চয়তার মধ্যে ফেলবো। তার মানে মনে করেন একটা উদাহরণ আমি তোমাকে দিচ্ছি। 5 তারিখে যদি বৃষ্টি হয় তবেই কিন্তু আমি আমার পণ্যটাকে বেচবো। 5 তারিখে বৃষ্টি হতেও পারে, না হতে পারে, তাহলে তো এটা অনিশ্চয়তা, সেটা কিন্তু আমাদের চুক্তির মধ্যে পড়বে না। এর উদাহরণ দেওয়া আছে। 2 কাঠা জমি খকে বিক্রি করতে সম্মত হলো, কিন্তু কোন জমি, কোথায় অবস্থিত ইত্যাদি সব কিছু নির্দিষ্ট যদি বলা না থাকে, অনিশ্চিত বলা হবে এবং এটা চুক্তি হবে না। তোমাকে বলতে হবে যে কোন ধরনের তুমি তোমার জমিটাকে বেচবে, কোথায় জমিটা আছে, লোকেশান বলতে হবে। তুমি লোকেশান বললে যে না, একটা তোমার জমি আছে, সেটা বেচে দেওয়া হবে। জমিটা কোথায়, লোকেশান বলা হয়নি, অস্পষ্ট বলা আছে, এক্ষেত্রে কিন্তু চুক্তিটা হবে না। দেখো, এবার আসে সম্পাদনের সম্ভবতা। যে কাজ করা অসম্ভব তা সম্পাদন করা যাবে না। অসম্ভব কোনো বিষয় বা কাজ সম্পাদন করার জন্য কোনো সম্মতি আইনগতভাবে বলবৎযোগ্য হবে না। অসম্ভব কাজ কি করাই যায়? তাহলে কী করে চুক্তি হবে? এটা হবে না। যেমন দেখো, একটা উদাহরণ দিয়েছে। জাদু বলে ধন সম্পদ আবিষ্কার বা মৃত ব্যক্তির দেহে প্রাণ সঞ্চয় করার জন্য যে দুটি পক্ষের মধ্যে শ্রেষ্ঠ কোনো সম্মতি কার্যত অসম্ভব। একজন মানুষ মারা গেছে, কন্ট্রাক্ট করা হলো না যে সমস্ত মানুষ মারা গেছে তার বডিতে প্রাণ নিয়ে আসতে হবে। যদি কোনো একটা কন্ট্রাক্ট হয়, তাহলে সেটা কিন্তু আইনের যোগ্যে কোনো বৈধতা নেই, ইনভ্যালিড কন্ট্রাক্ট। তাহলে আইনের দৃষ্টিকোণ থেকে এটা নিষ্ফল। ঠিক আছে? আর এই উদাহরণটা বলে দিলে আকাশ থেকে চাঁদ নিয়ে আসতে হবে, তাহলেও কিন্তু এটা হবে না। লাস্ট হচ্ছে আইনগত প্রক্রিয়া। চুক্তি লিখিত বা মৌখিক হতে পারে, কিন্তু প্রয়োজন অনুযায়ী বিশেষ ক্ষেত্রে চুক্তি লিখিত হতে হয়। আবার আইনগত দিক থেকে কোনো সময় চুক্তি রেজিস্টারও করতে হয়। তাহলে আমাদের খেয়াল করতে হবে যে আইনের ক্ষেত্রে কিন্তু অনেক কিছু নিয়মকানুন পালন করতে হবে। সেই নিয়মকানুন পালন না করলে কিন্তু সেটা হবে না। আইনগত প্রক্রিয়া মানলে তবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে চুক্তিটা হয়, কন্ট্রাক্ট হয়। ঠিক আছে? তাহলে আমরা এই চুক্তি আইনের এটা আমাদের 4 নম্বর হচ্ছে। আমরা চুক্তি আইনে কিন্তু এই প্রথম চ্যাপ্টারটা শেষ করলাম। ঠিক আছে? দেখো, এরপরে আছে আমাদের প্রস্তাব ও স্বীকৃতি। এটা পরেই আছে। তো আমরা কি পড়বো এখানে পড়বো প্রস্তাব কি,
প্রস্তাবের সংজ্ঞা, প্রস্তাবকারীকে, প্রস্তাব গ্রহীতাকে, প্রতিশ্রুতিকে, প্রতিশ্রুতি দাতাকে, গ্রহীতাকে, প্রস্তাব জ্ঞাপনের মাধ্যম কী হবে, প্রস্তাব সম্পর্কিত নিয়মকানুন কী হবে, প্রস্তাবের ধরন কী হবে, স্বীকৃতির সংজ্ঞা দেওয়া আছে, স্বীকৃতির প্রকারভেদ, কে প্রস্তাব গ্রহণ করতে পারে, স্বীকৃতির প্রকৃতি কী হবে, প্রস্তাব স্বীকৃতি জ্ঞাপন, প্রস্তাব প্রত্যাহার আর সম্মতি প্রত্যাহার। ঠিক আছে, প্রত্যেকটা আমি উদাহরণ সহকারে ভালো মতো বুঝিয়ে দেবো, তোমাদের অন্য কোনো আর হেল্প লাগবে না। দেখো, চুক্তি গঠনে একেবারে গোড়ায় হচ্ছে প্রস্তাব আর তোমার স্বীকৃতি, মানে অফার। চুক্তি গঠনের এক পক্ষ অন্য একটি প্রস্তাব দিয়ে অন্য পক্ষে সেটা মেনে নেয়, তবে না চুক্তি হয়। তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলে, একটা দোকানে লেখা আছে 10% ডিসকাউন্ট, তাহলে এটা কিন্তু অফার দেওয়া হলো। তুমি 10% ডিসকাউন্ট দিয়ে দোকানে ঢুকে কিছু কিনলে, তবে কিন্তু কন্ট্রাক্ট আসছে। তাহলে প্রথমে প্রস্তাব আসবে। প্রস্তাব কাকে বলা হচ্ছে? দেখো, সাধারণ অর্থে প্রস্তাব বলতে বোঝায় কিছু জ্ঞাপন করাকে বোঝায়। ভারতীয় চুক্তি আইনের 2A ধারায় অনুযায়ী যখন কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির কাছ থেকে কোনো কাজ করা বা কোনো কাজ করা থেকে বিরত থাকার ইচ্ছা প্রকাশ করে, এবং যখন এই কাজ করা বা না করার ব্যাপারে অপর পক্ষের সম্মতি পাওয়ার উদ্দেশ্যে এই ইচ্ছা প্রকাশ করা হয়, তখন প্রথম ব্যক্তি অপর ব্যক্তির কাছে এটি প্রস্তাব করছে। তাহলে এটাকে ভালো মতো বোঝো। তাহলে দেখো, চুক্তির ক্ষেত্রে তোমার কাজ করা বা কাজ না করা থেকে বিরত থাকার জন্য প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তিকে কিছু প্রস্তাব দেয়। এই প্রস্তাবটাকে বলা হচ্ছে অফার। ঠিক আছে, তাই কাজ করার জন্য হতে পারে, না কাজ করার জন্য হতে পারে। এবার দেখো, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির কাছ থেকে কাজ করা বা কাজ থেকে বিরত থাকার জন্য ইচ্ছা প্রকাশ করে, অথবা প্রথম ব্যক্তির ইচ্ছা প্রকাশ দ্বিতীয় ব্যক্তির দ্বারা সমর্থিত হতে হবে বা নাও হতে পারে, বা দ্বিতীয় ব্যক্তির কাছ থেকে প্রথম ব্যক্তির ইচ্ছা প্রকাশ প্রস্তাব হতে পারে। তাহলে আমরা কি বুঝলাম? দেখো, এক পক্ষ অপরকে একটা প্রস্তাব দিচ্ছে, সেটাও হ্যাঁ বলতে পারে, নাও বলতে পারে, বা এরকম হতে পারে যাকে প্রস্তাব দিল সে উল্টাটাও প্রস্তাব দিয়ে দিল। উদাহরণ দেখে নাও। উদাহরণ দেখো, বইতে খুব সুন্দর একটা দেওয়া আছে উদাহরণ। কী দেওয়া আছে? খকে জিজ্ঞেস করলো, তুমি কি আমার বাড়িটা 1 লাখ টাকায় কিনবে? এখানে খয়ের কাছে তার বাড়িটি বিক্রি করার অভিপ্রায় প্রকাশ করছে। এখানে কয়ের বাড়ি বিক্রির অভিপ্রায় ব্যক্ত করাকে খয়ের দ্বারা প্রস্তাব বলা হচ্ছে। তাহলে যেহেতু বলছে ওই বাড়িটা কেনার কথা বলছে, তাহলে এখানে কিন্তু হচ্ছে অফারার। এবার আমাদের কিছু টার্মস বুঝতে হবে। প্রথম হচ্ছে অফারার কে, অফারি কে, প্রমিস কি, প্রমিসর কে, প্রমিসি কে। ঠিক আছে, আমরা এই 4টে বুঝে নিচ্ছি। ফার্স্ট দেওয়া আছে প্রস্তাবকারী বা অফারার, মানে যে প্রস্তাব দেয় তাকে বলে অফারার। আমি যে বললাম কথাটা, যে 10% ডিসকাউন্ট দেওয়া আছে, তার দোকানদার হচ্ছে অফারার, যে প্রস্তাব দিচ্ছে। এবার অফারিকে, চুক্তির মাধ্যমে যে সকল ব্যক্তি থাকে তাদের মধ্যে প্রস্তাবকারীর কাছে যে প্রস্তাব দেয়, যাকে দিচ্ছে সে হচ্ছে অফারি, মানে হচ্ছে গ্রহীতা। ঠিক আছে, এবার হচ্ছে প্রমিস কি, যখন কোনো ব্যক্তি অপর পক্ষের কাছ থেকে কিছু করার বা করা থেকে বিরক্ত থাকার ইচ্ছা বা অপর পক্ষের সম্মতি পাওয়ার উদ্দেশ্যে প্রকাশ করা হয়, তাকে প্রস্তাব বা প্রপোজাল বলা হয়। প্রপোজাল, 10% ডিসকাউন্ট, এটা কিন্তু প্রপোজাল। ঠিক আছে, এবার হচ্ছে প্রমিসারকে বা প্রতিশ্রুতি দাতাকে, কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির কাছ থেকে যদি কোনো কিছু করা বা করাতে বিরত থাকার ইচ্ছা প্রকাশ করে, তাকে বলে প্রমিসর। আর দাতা অপর ব্যক্তির কাছ থেকে যে প্রস্তাব দেয় তাকে বলা হচ্ছে গ্রহীতা। এবার দেখো, আমরা কিছু ধরন দেখব। কী কী ধরন দেখছি? 4 ধরনের ধরন। একটা ব্যক্ত প্রস্তাব, অনর্থ প্রস্তাব, নির্দিষ্ট প্রস্তাব আর সাধারণ প্রস্তাব। 4টে কী বললাম? ব্যক্ত, অনর্থ, নির্দিষ্ট, সাধারণ। ব্যক্ত বা অনর্থ, নির্দিষ্ট, সাধারণ, 4টে ধরনের উদাহরণ দেখে নিচ্ছ। দেখো, আমাদের আছে ব্যক্ত প্রস্তাব। কি প্রস্তাব মৌখিকভাবে বা লিখিতভাবে করা যেতে পারে, একে বলে ব্যক্ত প্রস্তাব, এক্সপ্রেস অফারার। মানে খকে জিজ্ঞেস করলো, তুমি কি আমার মারুতি গাড়িটি 50,000 টাকা কিনতে রাজি? এরই ব্যক্ত প্রস্তাব। ওপেন বলা হলো, তুমি কিনতে রাজি, লেখা হলো না, খালি মুখে বলা হলো, ব্যক্ত প্রস্তাব। বা আমি একটা বলতে পারি, কোনো ব্যক্তি খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে বললো যে তার হারানো কুকুরটাকে খুঁজিয়ে দিতে পারবে যে তাকে 500 টাকা পুরস্কার দেবে, এটা কিন্তু ব্যক্ত প্রস্তাব। নির্দিষ্ট কোনো ব্যক্তি নেই, তাকেই বলছি। ঠিক আছে, যখন কোনো একটা অফার ওপেনলি বলা হয় তাকে বলা হয় ব্যক্ত প্রস্তাব। ওকে, নেক্সট আসো অনুক্ত প্রস্তাব।
এটা কোনটা স্যার? এটা হচ্ছে অনুক্ত প্রস্তাব। মানে আচরণের দ্বারা কোনো প্রস্তাব প্রকাশ করলে তাকে বলা যায় অনুক্ত প্রস্তাব। অর্থাৎ যখন কোনো ব্যক্তি আচরণের দ্বারা অপর ব্যক্তিকে প্রস্তাব দিচ্ছে এরূপ বোঝায়, তখন তাকে অনুক্ত প্রস্তাব বলা হয়। একটা উদাহরণ দিলে বুঝবে। রেল স্টেশনে প্ল্যাটফর্মে ওজন মেশিন রাখার অর্থ হলো নির্দিষ্ট মূল্যের বিনিময়ে মেশিন থেকে কেউ ওজন নিতে পারবে, এটি অনুক্ত। তার মানে আচরণ দ্বারা বুঝিয়ে দিচ্ছে, বা এটিএম এটা কিন্তু অনুক্ত প্রস্তাব। বা প্ল্যাটফর্মে একটা মেশিন আছে, তুমিও গেলে ওজন করতে পারবে, আমিও করলে ওজন করতে পারবো, এটা কিন্তু কোনো প্রস্তাব, কিন্তু অনুক্ত। আচরণ দ্বারা বুঝিয়ে দিচ্ছে একটা প্রস্তাব দেওয়া আছে। ঠিক আছে। নির্দিষ্ট প্রস্তাব, যখন কোনো প্রস্তাব কোনো একটি নির্দিষ্ট ব্যক্তিকে করা হয় তাকে বলা নির্দিষ্ট প্রস্তাব। যেমন তার গাড়ি খকে 1,00,000 টাকা বিনিময়ে বিক্রি করার প্রস্তাব দিল, এক্ষেত্রে কিন্তু একটি নির্দিষ্ট ব্যক্তিকে প্রস্তাব দেওয়া নির্দিষ্ট বলা হলো, অফারার আমার গাড়িটা 1,00,000 টাকায় কিনতে হবে, এটা কিন্তু নির্দিষ্ট প্রস্তাব। ঠিক আছে। এবার দেখো সাধারণ প্রস্তাব কি বলছে। যখন কোনো নির্দিষ্ট ব্যক্তির কাছে প্রস্তাব না করে সর্বসাধারণের উদ্দেশ্যে কোনো প্রস্তাব করা তাকে বলা হয় সাধারণ প্রস্তাব। এখানে কোনো নির্দিষ্ট লোক নেই, জেনারেল অফার। তার মূল্যবান কলম হারিয়ে ফেলার পরে ঘোষণা করলো যে যদি কোনো ব্যক্তি তার হারানো কলমটাকে খুঁজে পায়, যদি কোনো ব্যক্তি বলা হচ্ছে মানে সাধারণ লোক, তাহলে 50 টাকা পুরস্কার দিতে হবে। এক্ষেত্রে কিন্তু যদি কোনো ব্যক্তি বলা হচ্ছে তাহলে সর্বসাধারণের উদ্দেশ্যে জ্ঞাপন করা হচ্ছে, একে বলা হয় সাধারণ প্রস্তাব। বুঝতে পেরেছ? নির্দিষ্ট কথাই বলা হচ্ছে। অনুক্ত মানে তোমাকে বললাম যে রেল স্টেশনে যদি কোনো একটা মেশিন থাকে, এটিএম মেশিন, সেটা কিন্তু। আর ব্যক্ত কিন্তু ওপেনলি বলা হচ্ছে। তাহলে আমরা 4 ধরনের প্রস্তাব দেখলাম। এবার আমার আসছে প্রস্তাব সম্পর্কিত নিয়মকানুন। কোনটা? দেখো, বৈধ প্রস্তাবের ক্ষেত্রে ফার্স্ট হচ্ছে প্রস্তাবের শর্তাবলী নির্দিষ্ট, সুনির্দিষ্ট, স্পষ্ট হওয়া দরকার। মানে এখানে কোনো অনির্দিষ্ট কোনো কথা আসবে না। আমি এটা এর আগেই বললাম কিন্তু তোমাকে, যে আকাশ থেকে চাঁদ নিয়ে আসতে এরকম কিছু বললে হবে না। সুনির্দিষ্ট হওয়া আছে। একটি বাড়ির মাসিক 3,000 টাকা লিজ দেওয়ার প্রস্তাব বলা হচ্ছে। ঠিক আছে। তাই বাড়িটির বর্তমান কালের স্টাইল অনুযায়ী সাজিয়ে দেওয়া হলে সেটি লিজ দেওয়া হবে। এক্ষেত্রে প্রস্তাবের শর্ত আদৌ নিশ্চিত না, কারণ বর্তমানকালের স্টাইল মানে এটা নির্দিষ্ট না। বর্তমানকালে মানে কী বলা হচ্ছে সেটা তো ঠিক নেই, স্পেসিফিক বলা হচ্ছে তো। তাহলে যখন কোনো কিছু একটা নির্দিষ্ট বলা হবে না, সেটা কিন্তু প্রস্তাব বলা। প্রস্তাব মানে নির্দিষ্ট, এটা তোমার দেওয়া হলো, একদম ফিক্সড অ্যামাউন্ট বলা হবে, ফিক্সড লোকেশন বলা হবে। একটা জমি বিক্রি আছে, কোন জমিটা বিক্রি আছে সেটাও কিন্তু হবে না। ঠিক আছে। যেমন দেখো একটা উদাহরণ দিয়েছে, বেশ কয়েকটি গাড়ির মালিক। বিকে প্রস্তাব দিল যে তার একটি গাড়ি বিকে বিক্রয় করবে। এক্ষেত্রে প্রস্তাব নিশ্চিত নয়, কারণ কোন গাড়িটি বিকে বিক্রি করবে সেটা তো বলা হয়নি, সেটা চুক্তি হতে পারে না। নির্দিষ্ট হওয়া আছে। আমরা কি বুঝলাম? কন্ট্রাক্ট মানে চুক্তিটা যেটা হবে নির্দিষ্ট হবে। আইনগত সম্পর্ক স্থাপনের ইচ্ছা নিয়ে প্রস্তাব করতে হবে, অর্থাৎ এটি সামাজিক নিমন্ত্রণের প্রস্তাব যদি তার স্বীকৃত হয় তবে প্রস্তাব গ্রহীতার মধ্যে আইনগত সম্পর্ক তৈরি করে না। সামাজিক নিমন্ত্রণ, একটা কোনো বার্থডে পার্টি, সেটা সামাজিক, এটা কিন্তু কোনো প্রস্তাব না, মানে আইনগতভাবে হবে না। ঠিক আছে। এবার দেখো একটা উদাহরণ দেখো। তার গৃহসম্পত্তি কিনে নেওয়ার জন্য খকে প্রস্তাব করলো। এক্ষেত্রে কিন্তু আর ক্ষয়ের মধ্যে বিক্রেতা ও ক্রেতার সম্পর্ক গড়ে ওঠার প্রায় প্রস্তাবটি করা হয়েছে। এখন এর প্রস্তাব বৈধ বলে পরিণত হবে। নেক্সট আসো, প্রস্তাব গ্রহীতার গোচর অনাবশ্যক। মানে তো যাকে প্রস্তাব দেওয়া হচ্ছে সে যেন বুঝতে পারে, গোচর মানে বুঝতে পারে। প্রস্তাবকারী যার কাছ থেকে প্রস্তাব করবে তাকে প্রস্তাবটি যতক্ষণ না জানানো হচ্ছে ততক্ষণ কিন্তু প্রস্তাব গ্রহণ করা হচ্ছে না। ফলে তাদের মধ্যে চুক্তিও হতে পারে, না হতে পারে। ঠিক আছে। যেমন একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। এটা কেস আছে ফিচ সেন্টাগারের কেস আছে, এটা 1886 খ্রিস্টাব্দে, 68 খ্রিস্টাব্দে। দেখো, প্রস্তাব দিল যে তার হারানো কুকুরটি খুঁজে দিলে পুরস্কার দেবে। এটা প্রস্তাব দিয়েছে। পুরস্কারের কথা না জেনে কুকুরটি খুঁজে পেয়ে ককে দিল। তাহলে বলছে আমার যে কুকুরটা হারিয়ে গেছে যে দেবে,
তাকে পুরস্কার দেবো। কিন্তু খ জানতো না, ও কিন্তু না জেনে তোমার কুকুরটা খুঁজে দিল। খকে পুরস্কার দিতে রাজি না হওয়ায় খ আদালত দ্বারস্থ হলো। যখন জানতে পারলো যে তো না জেনেই আমাকে কুকুরটা দিয়ে গেছে, কেন পয়সা দেবো? কিন্তু মামলা করলো। মামলায় কী বলা হলো? যে পুরস্কার পেতে পারে না। কেন পেতে পারে না? কারণ চুক্তি আইন অনুযায়ী যে প্রস্তাব গ্রহণ করবে সে প্রস্তাব সম্পর্কে প্রস্তাবদাতাকে যদি না জানায়, সে প্রস্তাব আইন অনুযায়ী স্বীকৃত না। এক্ষেত্রে দেখো উদাহরণ দিলে বুঝতে পারবে, একটা বুঝে নাও। এখানে তোমার ছিল, এটা মানে এখানে তাহলে এর কুকুর হারিয়ে গেছে, একটা প্রাইজ দিয়েছে যে কুকুর খুঁজে দিলে আমি একটা প্রাইজ দেবো। কুকুরটাকে পেলো, ও জানতো না যে প্রাইজের খবর, না জেনে কুকুরটা খুঁজে দিয়েছে। এবার খেয়াল করো, তাহলে কি পুরস্কারটা পাবে? তো জানতো না, খকে তো বলেছে আমি না দেবো না পয়সা, তুমি জানতেই না, কেন হবে? তো মামলায় গেল। মামলায় বলা হচ্ছে, আইন বলছে, বিচারক বলছে, যেহেতু জানতো না প্রস্তাবটা, তাই ও চুক্তি পেতে পারে না, কোনো প্রাইজ পাবে না। তার মানে কি, তোমার কিন্তু গোচর আনা দরকার, এক্ষেত্রে কিন্তু হবে না। এটা কিন্তু বিরাট কেস একটা, বুঝলে, বিখ্যাত কেস এটা, সেরকার আর সেন্টেকারের কেস। ঠিক আছে, আরটা দেখো, আরটা ভালো উদাহরণ, খুব সুন্দর উদাহরণ। তার নিরুদ্দেশ হওয়া ভাইপোকে খুঁজে আনার জন্য তার ভৃত্য এলকে পাঠালো। ভালো কথা। পরবর্তীকালে নিরুদ্দিষ্ট ভাইপোকে খুঁজে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করলো। এল কিন্তু পুরস্কারের কথা না জেনে এর ভাইপোকে খুঁজে আনলো। মামলায় স্থির হলো এলের মধ্যে কোনো প্রস্তাব গ্রহণ করেনি, তা চুক্তি হয়নি, শুধু এল পুরস্কার পেতে পারে না। তার মানে পুরস্কার তখনই পাবে যখন সে জানতো, জেনে খুঁজতে গেছে। এখানে কিন্তু কোনো পুরস্কার পাবে না। তাহলে মানে কন্ট্রাক্ট করতে গেলে প্রস্তাবকারী কিন্তু কী হবে, ব্যাপারটা বুঝতে হবে, জানবে, তবেই যাবে। ঠিক আছে, এবার দেখো, স্বীকৃতি আদায়ের উদ্দেশ্য নিয়ে প্রস্তাব করতে হবে। মানে কোনো কাজ করার বা কোনো কাজ থেকে বিরত থাকার প্রস্তাব, এ সবাই প্রস্তাবের স্বীকৃতি আদায়ের উদ্দেশ্য নিয়ে কিন্তু প্রস্তাবকারীকে প্রস্তাব করতে হবে। শুধুমাত্র কোনো কাজ করা বা না করা আকাঙ্ক্ষাও কিন্তু প্রস্তাব বলে বিবেচিত হয় না। আকাঙ্ক্ষা করলে হবে না, ইচ্ছা প্রকাশ করলে হবে না। ঠিক আছে, আর প্রস্তাব করার জন্য প্রস্তাবের নিম্নলিখিত বিষয়গুলো থেকে পৃথক হতে হবে। ইচ্ছা বা ঘোষণা, মানে কোনো ব্যক্তি ঘোষণা করলো যে সে কোনো কাজ করতে চায় বা কোনো কাজ থেকে বিরত থাকতে চায়, এরকম কোনো ঘোষণা কেবলমাত্র অনুমান করা, ভবিষ্যতে হয়তো কোনো প্রস্তাব করবে, এটা কিন্তু কোনো ঘোষণা হবে না। যেমন এটা দেখো, এক ভদ্রলোক তার জামাতকে জানালো যে সে মারা যাওয়ার পর তার নাতনি অর্থাৎ জামাতার মেয়ে তার সম্পত্তির একটি অংশ পাবে। এইটি নিতান্ত একটি মনের ইচ্ছা প্রকাশ মাত্র, এটি প্রস্তাব নয়। বলেছে পাবে, কোনটা নির্দিষ্ট তো বলে দেওয়া হয়নি, একটি অংশ। ঠিক আছে, এবার দেখো প্রস্তাবের আমন্ত্রণ কি বলছে। মূল্য লেখা অবস্থায় যখন কোনো দোকানে কোনো জিনিস রাখা হয়, তখন সেটি কিন্তু দোকানদারের প্রস্তাব নয়। বলা হলো যে এটি হলো প্রস্তাবের আমন্ত্রণ, যাতে ক্রেতারা এসে সেই নির্ধারিত দামে সংশ্লিষ্ট জিনিসটি কেনার জন্য দোকানদারের কাছ থেকে প্রস্তাব করতে পারে। তাহলে একটা দোকানে গেলে দোকানে একটা দাম লেখা আছে, তাহলে ওটা কিন্তু একটা আমন্ত্রণ, ওটা প্রস্তাব নয়। ঠিক আছে, এবার দেখো, তাহলে এরকমভাবে দরপত্র, কোটেশান বা মূল ক্যাটালগ বা টাইম টেবিল, এগুলো কিন্তু প্রস্তাব হিসেবে গণ্য করা হয় না। এ কারণে ট্রেন সময় মতো না চললে বা বিমান সময় মতো না পৌঁছালে যাত্রীরা কিন্তু চুক্তিভঙ্গে মামলা করতে পারে না। এটা প্রস্তাবে আমন্ত্রণ মাত্র, মানে এই টাইমে আসতে পারে। ঠিক আছে, তবে এটা খেয়াল রাখবে যে খবরের কাগজে প্রকাশিত বিজ্ঞাপন প্রস্তাব নয়, প্রস্তাব আমন্ত্রণ মাত্র। তবে এর ব্যতিক্রম আছে, যেমন কোনো একটি কাজের জন্য সাধারণভাবে পুরস্কৃত করা হবে, এই মর্মে বিজ্ঞাপন প্রকাশিত হলে তাকে কিন্তু প্রস্তাব বলে ঘোষণা করা হবে। তাহলে খুব ভালো ভালো উদাহরণ দেখলাম আমরা এখানে। ঠিক আছে, নেক্সট দেখো, প্রস্তাবের মধ্যে এমন একটি শর্ত দেওয়া যাবে না যেটি পালন না করলে বা ধরানো হবে যে প্রস্তাব স্বীকৃত হয়েছে। যেমন প্রস্তাবের মধ্যে যদি এমন কোনো শর্ত থাকে যেটি পালিত না হলে ধরে নেওয়া হবে যে প্রস্তাবটি স্বীকৃত হয়েছে, তবে সেটি প্রস্তাব বলে বিবেচিত হবে না। একটা উদাহরণ দেখলে বুঝতে পারবে, কয়ের বাড়িটি
ক্ষয়ের বাড়িটি ক্রয় করার প্রস্তাব দিল। তাহলে আমরা কি বললাম যে ক্ষয়ের বাড়িটি ক ক্রয় করার প্রস্তাব দিল। সে প্রস্তাবে এটি শর্ত হলো কি না, ক্রয়ের প্রস্তাবে অসম্মত কি না তা পরবর্তী 30 দিনের মধ্যে জানাতে হবে। যদি পরবর্তী 30 দিনের মধ্যে প্রস্তাবে অসম্মত কি না জানাতে ব্যর্থ হয়, ধরে নেওয়া হবে যে প্রস্তাবটি স্বীকৃত হয়েছে। তাহলে এই যে আইনের চোখে কিন্তু এটা প্রস্তাব বলা হবে না। তোমার 30 দিন সময় দিয়েছে, 30 দিনের মধ্যে যদি জানানো না হয় তাহলে ধরে নেওয়া হবে এটা হ্যাঁ ওটি মেনে নিয়েছে। তো আমরা কী বললাম, এক নজরে দেখো বইটা খুব সুন্দর দেওয়া আছে। এক নজরে প্রস্তাব বলা হচ্ছে প্রস্তাবের শর্ত বা শর্তাবলী নির্দিষ্ট, সুনির্দিষ্ট ও স্পষ্ট হওয়া দরকার। আইনগত সম্পর্ক স্থাপনের ইচ্ছা নিয়ে প্রস্তাব করতে হবে। প্রস্তাব গ্রহীতা প্রস্তাবকারীর গোচরে আনা আবশ্যক। স্বীকৃতির আদায়ের উদ্দেশ্যে নিয়ে প্রস্তাব করতে হবে। আর এগুলো পৃথকভাবে ইচ্ছা প্রকাশ করা, ঘোষণা করা বা প্রস্তাবের আমন্ত্রণ করা। আর প্রস্তাবের মধ্যে কোনো শর্ত এমন দেওয়া যাবে না যেটি পালন না করলে বা ধরে নেওয়া হবে এটি স্বীকৃত হয়েছে। এবার আমরা নেক্সট আসছি, আমরা অ্যাকসেপ্টেন্স। কাকে বলা হয়? বলা হচ্ছে প্রস্তাবটি যার কাছে করা হয়েছে সেই ব্যক্তির সংশ্লিষ্ট প্রস্তাবে সম্মতি প্রদান করলে তাকে বলা হয় গণ্য করা হচ্ছে। যদি সে বলে হ্যাঁ উত্তর দেয় তবেই তো হ্যাঁ হচ্ছে। একজন অফার করলো, একজন যদি হ্যাঁ বলে তবে হলো। তাহলে এখানে ছকটা দেখে নাও। ছকে কী বলা হচ্ছে? প্রস্তাবদাতা কোনো ব্যক্তির কাছে প্রস্তাব উত্থাপন করলে যদি সংশ্লিষ্ট ব্যক্তি প্রস্তাবে সম্মতি দেয় তবেই তাকে বলা স্বীকৃতি। ছকটা দেখলে বুঝতে পারবে। তাহলে প্রস্তাবদাতা একটা উত্থাপন করলো কার কাছে? যে কোনো ব্যক্তির কাছে, এবং সেই ব্যক্তি যদি প্রস্তাবে সম্মতি দেয় তবে না স্বীকৃতি, তবে না অ্যাকসেপ্টেন্স। যেমন দেখো, তার বাড়িটি খকে 3 লাখ টাকায় বিক্রি করার প্রস্তাব দিল। ওই প্রস্তাবে রাজি হলো, একে স্বীকৃতি বলা হচ্ছে। রাজি হলো তবে না স্বীকৃতি। এবার দেখো স্বীকৃতির প্রকারভেদ। একটা যে ব্যক্ত স্বীকৃতি, যখন কোনো স্বীকৃতি মৌখিক বা লিখিতভাবে অথবা সক্রিয়ভাবে কোনো কাজের মাধ্যমে হয় ব্যক্ত স্বীকৃতি বলা হচ্ছে। যেমন খকে প্রস্তাব দিল তুমি আর বাড়িটি 1 লাখ টাকায় কিনবে। তার উত্তরে জানালো হ্যাঁ কিনবো। তাহলে এটা কিন্তু মৌখিক ব্যক্ত স্বীকৃতি, হ্যাঁ বলে দিয়েছে। অথবা উদাহরণ 2 দেখো, তার বাড়িটি 3 লাখ টাকায় বিক্রি করার প্রস্তাব দিয়ে খকে চিঠি দিয়ে জানালো। তার উত্তরে চিঠি দিয়ে প্রস্তাব জানালো। তাহলে এটা মৌখিক স্বীকৃতি। এবার নেক্সট আসো অনন্ত স্বীকৃতি। কোনটা বলা হচ্ছে? বলা হচ্ছে যখন কোনো স্বীকৃতি প্রস্তাবদাতা ও প্রস্তাব গ্রহীতার আচরণের মাধ্যমে হয় বা পারিপার্শ্বিক অবস্থার মাধ্যমে ঘটে তাকে অনন্ত স্বীকৃতি বলা হয়। যেমন দেখো নিলাম দেখো, সর্বোচ্চ যে দাম দেবে সে এই পণ্যটাকে পাবে। নিলামদার হাতুড়ি ঠুকে সে সর্বোচ্চ দরের প্রস্তাব স্বীকৃতি দিল, এটি অনন্ত স্বীকৃতি। কারণ স্বীকৃতিটি কোনো কথার সাহায্যে বা কোনো লিখিতভাবে না জানিয়ে হাতুড়ি ঠুকে অর্থাৎ আচরণের দ্বারা প্রকাশ করল। ঠিক আছে, নেক্সট আসো কে প্রস্তাব গ্রহণ করতে পারে। দেখো প্রস্তাব কিন্তু গ্রহণ করা কিন্তু একটা যোগ্যতা থাকা দরকার। যোগ্যতা মানে কিন্তু আইনের যুগে যোগ্যতা। কি বলা হচ্ছে? কোনো প্রস্তাব যেমন কোনো নির্দিষ্ট ব্যক্তির কাছে যেতে পারে তেমনি সর্বসাধারণের উদ্দেশ্য করা যেতে পারে। প্রস্তাব যদি কোনো নির্দিষ্ট ব্যক্তির উদ্দেশ্য করা হয় সেক্ষেত্রে কেবলমাত্র সেই নির্দিষ্ট ব্যক্তি প্রস্তাব গ্রহণ করতে পারে। আর সে প্রস্তাব সর্বসাধারণের উদ্দেশ্যে করা হলে সেটি কেউ যে কেউ প্রস্তাব করতে পারে। আমি একটা নির্দিষ্ট লোককে বললাম, ককেই বললাম তোমার এটা নিতে হবে, এসে বললে হবে না। কিন্তু যদি পেপারে কিছু বিজ্ঞাপন দেওয়া হয় প্রস্তাবটা কিন্তু যে কোনো লোক নিতে পারে। দেখো কোনো ব্যক্তি নির্দিষ্ট ব্যক্তির দ্বারা প্রস্তাবে স্বীকৃত হয়। যেমন যখন কোনো একটি নির্দিষ্ট ব্যক্তির কাছে কোনো প্রস্তাব করা হয় তখন কেবল ওই ব্যক্তি সে প্রস্তাব নিতে পারে, অন্য কেউ নিতে পারে না। উদাহরণ দিলে বুঝতে পারবে যে কী দেওয়া হচ্ছে। কী দেওয়া হচ্ছে যে তার ব্যবসাটি ক্ষয়ের কাছে বিক্রি করলো। তাহলে এই ঘটনাটি গয়ের কাছে অজ্ঞাত ছিল।
গ কিছু পণ্য ক্রয়ের জন্য কয়ের নামে উক্ত ব্যবসার ঠিকানাতে ফরমাস প্রেরণ করলো। খ যেহেতু ইতিমধ্যে কয়ের ব্যবসার মালিক হয়ে গেছে, তা খ ওই ফরমাস অনুযায়ী মাল সরবরাহ করবে। অতঃপর গ কিন্তু খকে দ্রব্যের দাম দিতে অস্বীকার হলো, কেননা গ ওই মামলা সরবরাহ চুক্তি ক্ষয়ের সাথে করতে চেয়েছিল। ব্যাপারটা বুঝে নাও। এখানে ক নামে একজন লোক ছিল, ওর দোকান ছিল, এর দোকান ছিল। এ খকে দোকানটা বিক্রি করে দিয়েছে, তাহলে এখন বর্তমান মালিক কি? এ মালিক। আর গ নামে একটা ছিল, ও কি করেছে, ও এই যে দোকানে একটা অর্ডার দিয়েছে, কিন্তু যখন অর্ডার দিয়েছে তখন মালিক কে? ক না খ? খ তো হয়ে গেছে, কিন্তু গ জানতো না যে মালিক পাল্টে গেছে। ঠিক আছে, এবার গ বলছে যে যেহেতু তুমি ক্ষয়ের মালিক, খ মালিক হয়ে গেছে, আমি কিন্তু দাম দেবো না, দাম দেবে না। এটা মামলায়, এটা কিন্তু আদালতে চলে গেছে। এবার আদালত বলছে যেহেতু গ আর কয়ের মধ্যে একটা চুক্তি হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু এখানে এই প্রস্তাব গ্রহণের অধিকার কিন্তু ক্ষয়ের নেই। সুতরাং ক আর গয়ের মধ্যে কোনো কিন্তু চুক্তি হয়নি। ওকে, এখানে কিন্তু দামের জন্য কিন্তু এর কাছে কিন্তু কোনো দাবি করতে পারবে না। এটা কি দেওয়া আছে? এটা কিন্তু বিখ্যাত একটা মামলা, সেটা আমাদের কার্ড মামলা, দেখে নাও। ঠিক আছে, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ব্লুন্টন ভার্সেস জনসের কেস। কত? 1857 সালে কেস। এটা সুন্দর একটা মামলা এটা। এবার আছে সর্বসাধারণের কাছে প্রস্তাবের স্বীকৃতি। সর্বসাধারণের কাছে কোনো প্রস্তাব করা হলে যে কোনো ব্যক্তি সে প্রস্তাব গ্রহণ করতে পারে। ঠিক আছে, যে কোনো লোক। একটি ওষুধ কোম্পানি প্রতিশ্রুতি দিল যে কোম্পানির তৈরি ওষুধ ব্যবহার করার পর যদি কেউ ইনফ্লুয়েঞ্জা রোগে আক্রান্ত হয়, তবে কোম্পানি তাকে পুরস্কার দেবে। মিস কার্লাইল ওই ওষুধটি ব্যবহারের পরে ইনফ্লুয়েঞ্জা রোগে আক্রান্ত হয়ে পুরস্কারের দাবি করলে কোম্পানি এই বলে আপত্তি করে যে ওই ভদ্রমহিলা যে কোম্পানির প্রস্তাব গ্রহণ করেছে সেটা কোম্পানিকে জানায়নি। কিন্তু আদালতের রায় স্থির করা হলো কি, যে কোম্পানি যেহেতু সর্বসাধারণের কাছে প্রস্তাবটি করেছে, সেহেতু যে কেউ এই প্রস্তাবের শর্ত অনুযায়ী কাজ করলে ওই প্রস্তাবের স্বীকৃতি হয়েছে বলে গণ্য করা হবে, পুরস্কারভাবে। তার মানে যখন কোনো একটা প্রস্তাব জনসাধারণের উদ্দেশ্যে করা হয়, সেখানে যে কোনো লোকই কিন্তু ওটাকে অ্যাকসেপ্টেন্স করতে পারে। এখানে আমরা কি দেখলাম? একটা ওষুধ কোম্পানি, সে কোম্পানি একটা ওষুধ বানিয়েছে, বলছে দিদি আমার ওষুধ খাওয়ার পর যদি কেউ আক্রান্ত হয় তাহলে সে পুরস্কার পাবে। ঠিক আছে, এবার ওটা যদি ইউজ করার পর যদি কেউ আক্রান্ত হয়, সে তো মামলা করবে। এবং এটা যেহেতু জনসাধারণের ক্ষেত্রে প্রস্তাব, তাই কিন্তু এটা সে পুরস্কার পাওয়ার অধিকারী হবে। এটা কার্লাইল ভার্সেস কার্বলিক স্মোক বল কোম্পানি, 1893 সালের কেস। ঠিক আছে, খুব সুন্দর সুন্দর কেস দেওয়া আছে। এবার আছে স্বীকৃতির প্রকৃতি কেমন হবে। ঠিক আছে, প্রকৃতি দেখো, কোনো প্রস্তাবে বর্ণিত সব শর্তে স্বীকৃতি প্রদান করলে তাকে স্বীকৃতি বলে গণ্য করা হয়। চুক্তি বলবৎ করার উদ্দেশ্যে প্রস্তাবদাতা যে সমস্ত শর্ত প্রস্তাব গ্রহীতার উদ্দেশ্যে আরোপ করে তাতে যদি প্রস্তাব গ্রহীতা কথার মাধ্যমে বা কাজের মাধ্যমে সম্মতি প্রদান করে, সে সম্মতি প্রদানের স্বীকৃতি। যদি প্রস্তাবে স্বীকৃতির কোনো উদ্দেশ্য উপায় নির্দেশ না থাকে, তাহলে ইউজুয়াল বা যুক্তিসঙ্গত উপায় মানতে হবে। তার কিছুই না, এটা কথাটা বলা হচ্ছে, মানে যদি কিছু না বলা থাকে তাহলে আমরা যেটা সাধারণভাবে যেটা মেনে নেওয়া হয় সেটাই মানতে হবে। দেখো, এখানে বলা হচ্ছে প্রস্তাবের শর্ত পরিবর্তন করে স্বীকৃতি, মানে প্রস্তাবে বর্ণিত শর্তে সামান্যতম পরিবর্তন করে প্রস্তাব গ্রহণ করা হলে বা মেনে নিলে তার স্বীকৃতি বললে হয় না, এটি যুক্তি হবে না। তোমার সাথে যে কন্ট্রাক্ট হয়েছিল সেই কন্ট্রাক্টে যদি কোনো একটা কিছু পাল্টে দেওয়া হয়, তাহলে কিন্তু ওটা স্বীকৃতি হবে না। যেমন দেখো, একটা উদাহরণ দিচ্ছি। একজন ক্রেতা একটি বাড়ি 25 জুলাই থেকে ভোগ দখল করার উদ্দেশ্যে কিনে নেওয়ার জন্য স্বীকৃতিকে প্রস্তাব দিল। বিক্রেতা 1 আগস্ট থেকে ভোগ দখল করার শর্তে বাড়িটি বিক্রি করার সম্মতি দিল। আদালতের রায় বলা হলো তাদের মধ্যে চুক্তি হয়নি। আবার বলা হচ্ছে প্রস্তাবে কোনো শর্ত
যুক্ত করলে স্বীকৃতি হবে। মানে প্রস্তাব জ্ঞাপনের সময় প্রস্তাবকে কতগুলো শর্ত আরোপ করতে হবে। প্রস্তাব গ্রহীতা সেই শর্ত পালন করতে সম্মত হয় তবে তার স্বীকৃতি হিসেবে গণ্য হবে। কিন্তু প্রস্তাব গ্রহীতা যদি প্রস্তাবের শর্তগুলোর সঙ্গে নতুন কোনো শর্ত যুক্ত করে দেয় তাহলে বিবেচিত হবে না। আগে 5খানা কন্ডিশন ছিল, এই কন্ডিশন তোমার এটা কিনতে হবে, পরে আরেকটা কন্ডিশন আসলো, তাহলে চুক্তি হবে? বললে না, বিবেচিত হবে না। কারণ প্রত্যেকটা কন্ডিশনেই মানতে হবে। মনে করো তুমি যখন একটা চুক্তি করেছিলে, তোমার চুক্তির মধ্যে 1 2 3 4 এই 5খানা কন্ডিশন ছিল, পরে আরেকটা কন্ডিশনই জয়েন করলো। তুমি জানতে না, তুমি জানতে 4টে কন্ডিশন আছে, 5টা কন্ডিশন আসলো, তাহলে কিন্তু চুক্তিটা হবে না, স্বীকৃত হবে না, কারণ এটা তুমি জানতে না, অজ্ঞাত স্বরে হয়েছিল, এই জন্য চুক্তিটা কন্ট্রাক্ট হবে না। ঠিক আছে। ক, তার জমি খকে 12,000 টাকার বিনিময়ে বিক্রয়ের প্রস্তাব দিল। খ প্রস্তাব স্বীকৃত হয়ে 1,000 টাকার চেক দিয়ে জানালো যে বাকি টাকা মাসিক কিস্তিতে প্রদান করবে। সেক্ষেত্রে স্বীকৃতিতে বাকি টাকা মাসিক কিস্তিতে প্রদান করার নতুন শর্ত যুক্ত করার ফলে যত হলো না, সুতরাং চুক্তি হলো না। ওকে বলেছে 12,000 টাকায় কিনতে হবে, কিন্তু বলছে না আমি কিন্তু, তাহলে কি দেখলাম, কিন্তু খকে বলেছিল 12,000 টাকায় তোমার জমিটা কিনতে হবে, কিন্তু খকে বলছে না আমি ইনস্টলমেন্টে দেবো। তাহলে এখানে কিন্তু বাকি টাকা ইনস্টলমেন্টে দেওয়ার কথা, চুক্তি যদি নতুন দেওয়া হয় সেটা কিন্তু কোনো চুক্তি হলো না, নতুন কন্ট্রাক্ট এসে গেছে। ও কিন্তু বলেছে 12 টাকা পুরো একসাথে দিতে হবে। এবার আমাদের আসছে স্বীকৃতি সম্পর্কিত আইনের নিয়মাবলী। স্বীকৃতি চূড়ান্ত নিঃশর্ত হতে হবে। আমরা প্রথমে দেখেছি কোনো কন্ট্রাক্ট করতে গেলে নিঃশর্ত হতে হয়, কোনো কন্ট্রাক্টের মধ্যে কোনো কন্ডিশন থাকবে না। ঠিক আছে, একটা উদাহরণ দিলে বুঝতে পারবে এটাকে কী বলা হচ্ছে। ক তার গাড়িটিকে 50,000 টাকায় বিক্রি করার উদ্দেশ্যে, ঠিক আছে, দেখতে পাচ্ছ পুরোটাই বেস্টে আসছে। ঠিক আছে, তাহলে ক তার গাড়িটি 50,000 টাকায় বিক্রি করার জন্য খকে প্রস্তাব দিল। খ তার উত্তরে জানালো যে 45,000 টাকা গাড়িটি কিনতে রাজি আছে। খয়ের এই সম্মতি আদৌ স্বীকৃতি নয়। এক্ষেত্রে প্রকৃতপক্ষে প্রস্তাবের শর্তে সম্মত হওয়ার পরিবর্তে নতুন প্রস্তাব দেওয়া হচ্ছে, এটা বলা হবে না। ও বলেছিল 50,000 টাকায় মানে তার গাড়িটি বিক্রি করবে, কিন্তু বলছে না 45,000 কিনবে। তাহলে 50টা 45 হয়ে গেল, নতুন কন্ডিশন আসলো, এটাও কিন্তু হবে না, শর্ত হবে নিঃশর্ত। ঠিক আছে, নেক্সট আসছে স্বীকৃতি কিন্তু অনাবশ্যক। প্রস্তাবের স্বীকৃতির সম্মান কিন্তু প্রস্তাবের গোচরে এনে সম্পূর্ণ করা দরকার আছে। কোনো দুটি পক্ষের মধ্যে যদি চুক্তি সম্পাদনের ক্ষেত্রে চুক্তি সংবাদ সহজবোধ্য ও গ্রহণযোগ্য কোনো উপায় হয় তবে কিন্তু আনতে হবে। তার মানে মানসিকভাবে কোনো স্বীকৃতি দিলে তার প্রদানের ক্ষেত্রে কার্যকরী থাকে না। তুমি জোর জবরদস্তি করে যদি কোনো স্বীকৃতি না, বন্ধুর দেখিয়ে দিয়ে বলো না তোমার এটা করতে হবে, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, দেখো প্রথম উদাহরণটা খুব সুন্দর উদাহরণ দিয়েছে। ক আর ক্ষয়ের ক্ষেত্রে, ক্ষয়ের কেসে জানালো যে গকে বিবাহ করতে চায়, ভালো কথা, কিন্তু ক এই বিবাহের প্রস্তাব সম্পর্কে কিছু জানালো না। সুতরাং যদি মানসিকভাবে ককে বিবাহ করতে রাজি থাকে তাহলে সেক্ষেত্রে আর গয়ের মধ্যে চুক্তি সম্পাদিত হলো না, কারণ সে স্বীকৃতি দেবে প্রস্তাবগ্রহীতে জ্ঞাপন হয়নি, জানেই না সে যে তাকে বিয়ে করতে হবে, জানাতে হবে জ্ঞাপন। তাহলে যুক্তি যখন যে বিষয়বস্তু নিয়ে হয় সেটা কিন্তু আইনের চোখে দুপক্ষেরই জানা দরকার আছে। যদি কোনো পক্ষ এটা অজ্ঞাত থাকে হবে না। তাই কিন্তু আমরা আগের যে মামলাগুলো দেখলাম, যে মামলাটা এটা দেখতে পেলাম, দেখো এখানে কিন্তু এই যে এখানে যে মালিক ও কিন্তু জানতোই না যে ওর মালিক আছে, তাহলে কিন্তু কেসটা হয়নি। নেক্সট দেখো, প্রস্তাবে উল্লিখিত উপায়ে বা অস্বাভাবিক যুক্তিসঙ্গত উপায় স্বীকৃতি প্রদান অনাবশ্যক। মানে যদি প্রস্তাবের বায়নাতে স্বীকৃতি প্রদান কীভাবে করতে হবে তা উল্লেখ থাকে সেভাবে করতে হবে। প্রস্তাবদাতা যদি বলে যে টেলিগ্রামটা অনেক কাল আগে ছিল, এখন বন্ধ হয়ে গেছে টেলিগ্রামটা, বুঝলো তো, আগে টেলিগ্রাম ছিল, এখন বন্ধ হয়ে গেছে টেলিগ্রামটা। প্রস্তাব গ্রহীতা যদি টেলিগ্রাম করে স্বীকৃতি পাঠাতে হবে সেক্ষেত্রে প্রস্তাব গ্রহীতাকে সেই অবলম্বনই করতে হবে। তার মানে এখন তো মানি অর্ডার, গুগল পে বা মনে করো পেটিএমের মাধ্যমে দিতে হবে। মনে করো একটা তুমি কিছু কিনতে গেছো, তোমার অফার দিয়েছে যে, বা অ্যামাজন বা ফ্লিপকার্ট অফার দিয়েছে যে কি না 10% কিন্তু তোমার
পেটিএমের মাধ্যমে পেমেন্ট করতে হবে। যদি পেটিএমের মাধ্যমে বলে দেয় তাই পেটিএমেই পেমেন্ট করতে হবে, অন্য কিছু করলে কিন্তু হবে না, ঠিক আছে? অন্য কোনো উপায় করলে এটা কিন্তু মাইনে নেওয়া হবে না, ঠিক আছে? যেমন একটা দিয়েছে দেখো, কয়ের একটি নির্দিষ্ট